বাংলাদেশের উপরে যদি কোনো দেশ নিজের দৃষ্টি রাখতো, একদম সুদৃষ্টি, পরিসংখ্যান, নিরপেক্ষভাবে পরিসংখ্যান, তাহলে আমরা ইতিমধ্যে আমাদের এই জাতি, আমাদের এই বাংলাদেশিরা গান্ডু প্রজাতি, গান্ডু জাতি হিসাবে আমরা খেতাব পেয়ে যেতাম। আমরা কত বড় গান্ডু এবং আমাদের মূর্খতার লেভেল কোন কোন জায়গাতে, ঠিক আছে, এইটা মানে চিন্তা করলেই অবাক লাগে। যেমন কিছুদিন আগে একটা টকশো দেখলাম খালিদ মহিউদ্দিনের সাথে, বা বাংলাদেশ আমেরিকার চুক্তি নিয়ে আপনার ব্যারিস্টার ফুয়াদের প্রশ্ন করছে যে এই যে চুক্তিটা করলো বা এই নানান বিষয় করলো, ফুয়াদ এটাকে একদম পরপরে সাথে সাথে উত্তর দিয়ে দিল যে এই যে আমেরিকা বাংলাদেশের সাথে যে চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যারা কথা বলতেছে, গবেষণা নানান তথ্যভিত্তি দিতেছে, এরা হচ্ছে গিয়ে ভারতীয় আধিপত্য এস্টাবলিশমেন্ট অথবা নেগেটিভ প্রতিষ্ঠা করার একটা প্রবণতা তৈরি করতেছে তারা। মানে কি পরিমাণে গান্ডু আমরা, মানে আমরা কি পরিমাণে মানে বুদ্ধিহীন, এবং আমাদের ঘাড়ে কি পরিমাণে মানে প্রতারক মেধাবী বা প্রতারক টাইপের বুদ্ধিজীবী আমাদের ঘাড়ে চেপে বসেছে। দেখেন কিছু হইলেই যেভাবে মানে কারণ ভারত টেনে নিয়ে আসে। আমি এই পর্যন্ত আমার ফেসবুকে অনেকগুলো স্ট্যাটাস দিছি যে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আমরা দেখতে চাই, সেই অসামঞ্জস্য চুক্তিগুলো কি কি দিয়ে দিল শেখ হাসিনা। আমরা 18 মাসে বিগত সেই শাসন আমলে কোনো একটা চুক্তির পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে দেখতে পেলাম না, এবং সেটা বাতিল করা হইল না, ঠিক আছে। মানে এখন খোঁজাখুঁজি করে তো নিজের খুঁজতে হবে যে আসলে কি করলো, আসলে কি করলো। ভারতের সাথে যে বাংলাদেশের ছিটমহল হয়েছিল, ছিটমহলের বন্টনে ভারতের মধ্যে ভারত এবং বাংলাদেশ জমিও রেশিও ছিল 2.41:1, অর্থাৎ আমাদের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি জমি ছিল ভারতীয় মানচিত্রের অন্তর্ভুক্তে। কিন্তু দেখেন আমরা যখন জমি ভাগ বটোয়ার হলো, আমরা ভারতের কাছ থেকে প্রায় 10,000 একরের বেশি জমি পেয়েছি। তারপর হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে হচ্ছে গিয়া দুই গ্রুপই 15% হচ্ছে ইনভেস্ট করবে, 30% ভারতীয় এক্সিম ব্যাংক থেকে লোন নিবে, যার উৎপাদিত বিদ্যুৎ আমরা ভোগ করবো, এবং সেই বিদ্যুৎ বিক্রি করে আমাদের লোন পরিশোধ করলে এই পুরো রামপাল হচ্ছে এক সময় আমাদের হয়ে যাবে। এরকম অনেকগুলো আমি তাদের সাথে চুক্তি দেখলাম। এই যে আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট দিছে, এরকম কত ট্রানজিট, কত ব্যবসায়িক মালপত্র মানে তাদের দেশের মানচিত্রের ভিতর দিয়ে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা যাচ্ছে, এর খবর আমরা কেউ রাখি না। শুধুমাত্র নেপালের ট্রানজিটটা বাদ করার পরে আমাদের যখন এত বড় একখান বাস ঢুকছে, 12,000 কোটি না কত কোটি টাকা বাৎসরিক লস, তখন আমরা বুঝতেছি আমাদের দক্ষিণ দিকে একমাত্র আমাদের সীমানা, যা সোজাসুজি আমাদের মালয়েশিয়া যেতে হবে, এছাড়া সমস্ত কিছুর ভৌগোলিক চুক্তি, ট্রানজিট বলেন, স্থলপথ বলেন, এয়ারপথ বলেন, সবগুলোই ভারতের সাথে সম্পৃক্ততা। যাই হোক, এত বেশি কথা বললে আবার এমনিতেই ট্যাগ খেয়ে আসি। ভারতের প্রশংসা অনেকেই শুনতে পারে না, বা ভারতে যেটা আমরা স্বাভাবিক কথা বলি সেটাও শুনতে পারি না। এবার আমেরিকা বাংলাদেশের চুক্তির বিষয়টা আসেন, মানে আমরা কত বড় গান্ডু, এই কথাটা কেন বললাম চিন্তা করে দেখেন। আমি একটা এয়ারফোর্সের যে কর্মকর্তা, তার একটা ভিডিও দেখলাম, সে বলল যে আমাদের বর্তমানে বিমান কেনার কোনো চান্স নাই, কারণ তারা যে বিমান বাহিনীর যে পরিকল্পনা, তাতে এমনিতেই নাকি সিট খালি থাকে, এমনিতেই বিমানের আমাদের তেমন কার্যকারিতা নাই। এবং তারা বলল যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি রক্ষণাবেক্ষণের জন্য খরচের যে বিমান, সেটা হচ্ছে আমেরিকান বিমান। এবং শুধু কিনলেই আপনি বেঁচে যাবেন না, কেনার পরে আপনার দেশে যখন এই বিমান আসবে, এটা দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য আমেরিকাকে যে পরিমাণে টাকা লাগবে, তোয়াজ করা লাগবে, ঠিক আছে, এবং যে পরিমাণে বাংলাদেশের টাকা খরচ হবে, এটা তো পরের বিষয়। এরপরে দেখেন অনেকে বলতেছে যে আপনার 322 টাকা কেজি গোলালু খাওয়া, 322 টাকা কেজি গোলালু খাওয়া, তাহলে আমাদের দেশের এই 50 টাকা কেজি গোলালুর যে উৎপাদন যে কৃষক, তাদের কি হবে? তাহলে কি আমরা আসলে 322 টাকা কেজি গোলালু খাবো? না, আমরা 322 টাকা কেজি গোলালু খাবো না। আমরা 322 টাকা কেজি গোলালু কিনে আমরা 50 টাকা দরেই খাবো। তাহলে এই মাঝখান থেকে যে আপনার মনে করেন যে প্রায় 170 টাকা, মানে 270 টাকার মতো টাকা, সেই টাকা কি হবে? সেই টাকা কৃষিখাতের ভর্তুকি ঢুকবে, এতখানি করে ভর্তুকি ঢুকবে। একটা এই বিড়ি বিক্রেতার ছেলে উপদেষ্টা ছিল না, চিনছেন?
যে বলছিল যে পদ্মা সেতু না করে কৃষকদের প্রণোদনা দেওয়া উচিত ছিল সেচের ক্ষেত্রে। তা তুই থাকা অবস্থায়, তুমি একজন মহাজ্ঞানী বুদ্ধিজীবী, তুমি থাকা অবস্থায় এই যে কৃষকের ভিতরে এত বড় একটা বাঁশ ঢোকার চুক্তি হইল, ঠিক আছে, এই যে কৃষকের এখন যে কৃষকের উপরে যে অন্য খাতে যে প্রণোদনা দেওয়া, অন্য খাতে যে টাকা পয়সা অনুদান দেওয়া হবে বা অন্য খাতে যে ইনভেস্ট করা হবে, সেই টাকাটা যে গোলালু হয়ে ঢুকবে পিছন দিয়ে, গোলালু তুমি দেখলা না? হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়া চারদিক দিয়ে আমাদের, এবার আসেন আমাদের ধর্মীয় লোকেরা আমাদের খানা পিনা নানান টাইপের গরু, এই ভারতে গরু কোরবানি দিতে দেয় না, এটা নিয়ে আমরা বিক্ষুব্ধ, এটা আসলেই দুঃখজনক। কিন্তু যে জিনিসটা, যে মাংসটা আমরা দেশে আমদানি করতেছি, শুয়োরের মাংস, ঠিক আছে, এটা তো আমরা এই প্রাণীটার নামও আমরা মুসলমানরা নিতে চাই না, নাম নিলেও নাকি আমরা অপবিত্র হয়ে যাই, এরকম অনেক হাদিস কোরআন বলতে। এরকম একটা চুক্তিতে যে এই মাংস আমাদের দেশে আমদানি করা, একটা চুক্তি করা হইলো, আমাদের দেশের কই ধর্ম সেই বিখ্যাত স্কলারদের কোথায়? সে ধর্ম বিখ্যাত স্কলারদের যারা হচ্ছে গিয়া ইউনুসকে নবীর সাথে তুলনা করেছে, নবী যেভাবে নবী ক্ষমতায় আসীন হয়েছে সেই সাথে তুলনা করেছে, একজন মোনাজাত তুলে ও আল্লাহ তার এইটা সেইটা, সে আমাদের মানে আমাদের বাংলাদেশের জনগণদের সে একজন মহান নেতা, কত কিছু, মানে কি পরিমাণে গান্ড, এই কারণেই বললাম যে কি পরিমাণে এদের বুদ্ধিবৃত্তি, কি পরিমাণে মনে কর যে লিমিটেড একটা জায়গাতে গিয়া, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার আমরা কোথা থেকে কি কিনবো না কিনবো এগুলো তো ভাই বাংলাদেশের জনগণ জেনে গেছে। এইরকম একটা অসামঞ্জস্য, ঠিক আছে, এরকম একটা বৈষম্যমূলক, যেখানে একটা রিপোর্টে দেখলাম যে 263 বার বাংলাদেশের নামই শুধু লেখা হয়েছে, তার মানে বাংলাদেশের কি কি করা লাগবে। এরপর হচ্ছে আপনার শ্রমিকের যে 5% প্রফিটের টাকা শ্রমিকের মধ্যে যে বন্টন করার যে নিয়ম ছিল বাংলাদেশে, সেটা এসে নামলো হচ্ছে কি 1.5%-এ, শ্রমিকের বাসটা দিয়ে দিল। এই ধরনের একটা চুক্তির কথা আর এই ধরনের একটা চুক্তির বিষয়ে আলোচনা করতে যাওয়ার পরও যদি কোনো এক জায়গার কতগুলো বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী এগুলা যদি বলে যে এই চুক্তির বিরুদ্ধে বলতে গেলে ভারতীয় নেগেটিভ এস্টাবলিশ করার প্রবণতা যাদের আছে তারা বলবে, মানে এখানে এসে এখন নিজেকে আসলে নিজেদের দেশের সমস্ত কিছু মিলিয়ে গান্ডু না বলা ছাড়া উপায় আছে ভাই। স্পষ্ট আমি দেখতেছি যে চুক্তি, এরকম একটা চুক্তি কেউ করতে পারে। একজন গবেষক বলতেছে 3 রাত ঘুমাতে পারি নাই, একজন বলে যে এরকম একটা চুক্তি কিভাবে করতে পারে একটা দেশের। কোথাও থেকে দেখলাম যে মানে চুক্তিটা এত বেশি, মানে কি বলে, এটা জাস্ট আমেরিকান একটা ঔপনিবেশিক একটা ছোট্ট অঙ্গরাজ্য ছাড়া কিছু না। আবার শুনে খুশি হয়ে নেয়, আমেরিকার অঙ্গরাজ্য তো আমরা অনেক, এই অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্য নয়, ঠিক আছে। আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়া এই আমেরিকার সাথে এইরকম চুক্তি, এরকম চমৎকার মানে চমৎকার সম্পর্ক তৈরি করেছিল 1950 সালে আফগানিস্তানের সাথে, 1980 সালের দিকে হচ্ছে গিয়া ইরানের সাথে, পানামার সাথে, তারপর হচ্ছে গিয়া আপনার জার্মানের সাথে, ঠিক আছে, দুঃখিত, এরকম অনেক দেশের সাথে তাদের এরকম চুক্তি হয়েছিল। তাদের পরিণতি, এখনকার পরিণতি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে কি সুন্দর পরিণতি। এবং ইরাকের সাথেও আমেরিকার একটা চমৎকার সম্পর্ক ছিল এরকম ব্যবসায়ী, ঠিক আছে। তারা কোথা থেকে কি যায় তো এখন আল্লাহ ভালো জানে, হয়তোবা তারা এখন ইরান আমেরিকান যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে, এরপর আমাদের দিকে নজর দিলে আমাদের কি হবে আল্লাহই জানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পাইপলাইনে ঢুকে গেছি, এখান থেকে আমরা বের হতে পারবো না। সেই হ্যাডামলা প্রধানমন্ত্রী বা হ্যাডামলা সরকার, সেই অবস্থা বাংলাদেশের নেই, ঠিক আছে। এখন এগুলা নিয়ে দোয়া করা ছাড়া উপায় নেই, ঠিক আছে। সেনাপ্রধানকে জিজ্ঞেস করছিল যে বাইরের বা বিদেশে এত বড় বড় ক্ষেপণাস্ত্র, এত বড় বড় ড্রোন হামলা হচ্ছে, বাই চান্স আল্লাহ না করে কোনো একটা ড্রোন যদি ক্ষেপণাস্ত্র যদি বাংলাদেশে ঘুরে আসা পড়ে, তাহলে আপনাদের কি করণীয় আপনারা সেনাবাহিনীর লোক হিসাবে? তিনি বলছে আমাদের আয়াতুল কুরসি পড়া ছাড়া উপায় নাই, ঠিক আছে। তো আমরা সমালোচনা করতে নিজেদের দেশকে এমন জায়গায় নিয়ে না নেই, ঠিক আছে, যাতে আমাদের সমস্ত জাতিগতভাবে আমরা একটা ধ্বংসস্তূপে পরিণত হই, ঠিক আছে। কারণ আমরা চোখের সামনে দেখছি ফিলিস্তিনের কি অবস্থা, চোখের সামনে দেখছি ইরাকের কি অবস্থা, দেখছি আফগানিস্তানের কি অবস্থা হয়েছে, দেখেছি সিরিয়ার কি অবস্থা হয়েছে, দেখেছি লিবিয়ার কি অবস্থা হয়েছে, এটা আমাদের চোখের সামনে দেখা। দেখেছি আমরা এই যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ লেগে তাদের কি পরিণত হয়েছে। আল্লাহ আমাদের এগুলা থেকে হেফাজত করুক এবং যেটা বাস্তব, যেটা যৌক্তিক, সেই জ্ঞান চর্চার
ক্ষমতা দিক সবার মধ্যে। ধন্যবাদ সবাইকে।